মানে আপনার কাছে কি মনে হয় যে উনি গ্রেপ্তার ছাড়াই যদি ছাড় পেয়ে যান অথবা বিদেশে চলে যান, তিনি কি আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, অথবা সরকারের প্রতি মানুষের আস্থা আরো কমে যেতে পারে কিনা? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে একটা হচ্ছে রাজনৈতিক বিষয় আর একটা হচ্ছে সাংবিধানিক বিষয়। সাংবিধানিক বিষয়টা মহসিন ভাই একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে রাষ্ট্রপতি হওয়ার আগে তার কোনো অপরাধ থাকলে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রথমত মামলা করতে হবে। আপনি আগে তো গ্রেপ্তার চাইতে পারেন না, আগে তো মামলা করবেন। যে এই কিসের ভিত্তিতে তারা এই দাবি আচ্ছা, করছেন? আর সেটাই তো প্রশ্ন। আর একটা হচ্ছে যে রাজনৈতিক বাগাড়ম্বর বা রাজনৈতিক বক্তব্য বিবৃতি এটা তো দিয়ে থাকে। একটা অভিযোগ করা হয় যে 5 আগস্ট পর্যন্ত তো তিনি রাষ্ট্রপতি ছিলেন, তো সেক্ষেত্রে এবং রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সেক্ষেত্রে ওই সরকারের মানে আওয়ামী লীগ সরকারের যে অন্যায় অবিচার হত্যাকাণ্ড এসবের দায় রাষ্ট্রপতির উপর পড়ে কিনা, বা পড়লে ইমিউনিটি আছে, তিনি রাষ্ট্রপতিকে করতে পারবেন। তাহলে একটা নৈতিক দায় আছে, কিন্তু নৈতিক দায় আর আইনি দায় দুটো কিন্তু আলাদা। নৈতিক দায় এটা বলতেই পারে যে তিনি তো নির্বাহী বিভাগকে বা প্রধানমন্ত্রীকে বলেননি যে তুমি এটা করো না, মানে এই সংঘাতে না যাওয়া অথবা ছাত্রদের উপর দমন পীড়ন না চালিয়েও না, এটি বলেনি। কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে এই কথাটা বলতে পারেন, নির্বাহী বিভাগ নাও শুনতে পারে। এই প্রশ্নটি এটা নৈতিক প্রশ্ন। আর আইনি যেটা হচ্ছে যে যেটা বলা হয় যে তিনি দুদকে থাকতে কি করেছেন, তিনি ইসলামী ব্যাংকের ডিরেক্টর হিসেবে ডিরেক্টর ছিলেন, ভাইস চেয়ারম্যান হিসেবে কি করেছেন, এটা যে কোনো নাগরিক যে কোনোই করতে পারে, যে ক্ষতিগ্রস্ত হিসেবে মামলা করতে পারে। আর যেহেতু এনসিপি শুরু থেকেই এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি করেছে, সেক্ষেত্রে তারা যদি ক্ষতিগ্রস্ত মনে করে, তারা যদি ক্ষুব্ধ মনে করে, তার বিরুদ্ধে মামলা করবেন। আর দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামের তার বিবৃতিটা, আমিরের বিবৃতিটা কিন্তু একটু কৌশলী, বলছে অপছায়ার নেমে গেছে, তার মানে তার একটা স্বস্তি বোধ করেছে। এখন এই স্বস্তিবোধ এর বিরুদ্ধে কিন্তু আপনি কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না, যে কেউ স্বস্তি বোধ করতে পারে, কেউ অস্বস্তি বোধ করতে পারে। আজকে নতুন রাষ্ট্রপতি এখন বিএনপির জন্য যেটা সামনে পরীক্ষা, সেটা হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা, এবং এই কাজটি তারা নিশ্চয়ই করবে। এবং রাষ্ট্রপতিকে ইতিমধ্যে আইনমন্ত্রীকে তো বলেছেন যে সেপ্টেম্বরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন 90 দিনের না, 90 দিনের মধ্যে এ কথার অর্থ না যে 15 দিনের মধ্যে করা যাবে না। একটা হচ্ছে যে 7 দিনের ব্যবধানে আমাদের সংসদ অধিবেশন বসে, রাষ্ট্রপতি নির্বাচন করতে হলে অধিবেশন হতে হবে, অধিবেশন আহ্বান করতে হবে। সেই অধিবেশনে প্রার্থীরা মনোনয়ন আসবে, একাধিক আসলে নির্বাচন হবে, একাধিক না আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এর অতীতে এভাবেই হয়েছে। তবে আমাদের মনে আছে যে পঞ্চম সংসদীয় পদ্ধতি চালু হওয়ার পর পঞ্চম সংসদে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সরকারি দলের প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, এবং বিরোধী দলের ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। সেটা কিন্তু ভোটাভুটি হয়েছিল, ভোটাভুটিতে বিরোধী দলের প্রার্থী হেরে গেছেন। এছাড়া রাষ্ট্রপতি পদে কোনো নির্বাচন হয়নি এই সিস্টেমে, এই সিস্টেমে। আর একটা হচ্ছে তো রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তো জনগণের ভোটে নির্বাচিত হয়। তা আমাদের এখানে রাষ্ট্রপ্রধান প্রতীকী নির্বাহী বিভাগের প্রধান হলেও মূল ক্ষমতা কিন্তু প্রধানমন্ত্রীর হাতে বা ক্যাবিনেটের হাতে, মন্ত্রিসভার হাতে। এবং এখানে মহসিন ভাই ভালো বলতে পারবেন যে আমাদের এখানে সংবিধানে একটি দুর্বলতা, যে এখানে প্রধানমন্ত্রীর হাতেই অগাধ ক্ষমতা রেখে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু আবার জুলাই সনদ এবং গণভোট ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। কিন্তু বর্তমান পদ্ধতিতে এই রাষ্ট্রপতি থেকেও কি রাষ্ট্রপতি সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে, যেটা আশঙ্কা করেছিলেন হয়তো বিরোধী দলের মধ্যে অনেকে কিন্তু আশঙ্কা করেছিলেন যে রাষ্ট্রপতি হয়তো একটা কু করতে পারেন, রাষ্ট্রপতি সরকারকে বরখাস্ত করে দিতে পারেন। কিন্তু সেটা যে পারেন না, এবং যেটি স্পিকার বলেছেন, স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি বলেছেন তিনি এই সরকারের প্রতি নির্বাচিত হলেও এই সরকারের প্রতি সম্মান দেখিয়েছেন, শ্রদ্ধা দেখিয়েছেন, এবং সরকারকে সহযোগিতাও করেছেন। তো এটি মানে আসলে আমরা সামনে যেতে চাই না অতীতকে নিয়ে
মানে বিতর্কে বন্দী থাকতে চাই, সেটাই বিষয়। যে আমরা সামনে যেতে চাই নাকি অতীতে বন্দী থাকতে চাই, আমি আপনার কাছে এই প্রশ্নে ফিরবো। তার আগে জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে বিরোধী দল থেকে বলা হচ্ছিল শুরু থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ অভিশংসনের দাবিও তুলেছিলেন তারা, তো সেক্ষেত্রে 5 মাস সময় লাগলো তাকে পদত্যাগ, মানে তিনি পদত্যাগ করতে। বিরোধী দল থেকে বলছেন যে আপনারা পানি খান ঠিকই, কিন্তু একটু ঘোলা করে খান। মানে ঘোলা করে আসলে কেন পানি খান আপনারা? দেখুন, বিরোধী দল তো আমাদের দেশের একটা ট্র্যাডিশন আছে, সেটা হলো যে বিরোধী দলকে কোনো কিছু যদি কারণ নাও থাকে তবুও বিরোধিতার অর্থেই বিরোধিতা করতে হবে। এই কালচার থেকে আসলে এই বিরোধী দল বের হয়ে আসতে পারেনি। কিন্তু মানুষ কিন্তু চেয়েছিল একটু নতুন কিছু, নতুন বন্দোবস্তের কথা যারা বলেছিল, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ করতে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অনেকাংশেই শুরু থেকে চেষ্টা করে আসছেন। এটার আপনার মনে আছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের জন্য 1-2 দিন সময় ছিল, অল্প সময় ছিল খুবই। তার মধ্যেও কিন্তু তাড়াহুড়া করে তিনি বিরোধী দলীয় যারা আছেন তাদের সঙ্গে গিয়ে দেখা করলেন। এটি কিন্তু নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল যে যিনি প্রধানমন্ত্রী হয় তাকে শুভেচ্ছা জানাবেন, না হয় তার নিন্দা করবেন। নিন্দা তারা বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছেন। ইভেন একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দলের প্রধানের বাসায় গিয়ে তিনি দেখা করেছেন। এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু শুরু থেকে, এবং এরপরে এই যে 5 মাসের বিভিন্ন কর্মকাণ্ড, সেগুলো আমি ওইভাবে বলতে চাই না, এটা মানুষ কিন্তু পরিলক্ষিত করেছে। কিন্তু এই বিরোধী দলের যে কথাবার্তার যে সাইজ ডাইজ, এগুলো আসলে আমাদের একটু খেয়াল করা দরকার। যেমন ধরেন, তারা কথায় কথায় বলে যে 16 বছর লাগছে হাসিনাকে করতে, আপনাকে 16 দিনও লাগবে না। এগুলো তো আপনার কথার কথা, এবং এগুলো এই স্টাইলের কথা কিন্তু মানুষ আসলে পছন্দ করে না। এরপর আপনি যেটা বলেছেন যে এক্সাক্ট প্রশ্নটা ছিল আপনার, মানে আমি জানতে চাচ্ছিলাম যে তারা অভিযোগ করছে যে আপনারা পানি আসলে ঘোলা করে খান। পানি ঘোলা কেন করে খান। এই অভিযোগ? এটার অভিযোগের জবাব আমি ওভাবে দিতে চাই না। আমি বলি যে বিএনপি পানি খায় সময় অনুযায়ী এবং পরিমাণ মতো, যতটুকুন যেই সময় খাওয়া দরকার সেই সময় খায়। কিন্তু ওনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান অনবরত। কারণ কি, ওনারা আসলে 5ই আগস্টের পরে ইউনূস সরকারকে এমনভাবে পেঁচিয়ে ধরেছিলেন, এবং ওটার ভিতরে ওই মাছ ধরতে গিয়ে ওনারা খুব মজা পেয়ে গেছিলেন, আরাম পেয়ে গেছিলেন, এবং দেখতেছেন যে হাত দিলেই সেখানে মাছ পাওয়া যায়, যেটা অনৈতিক কর্মকাণ্ড ছিল। কিন্তু বিএনপি কিন্তু সেই অনৈতিক সুবিধা তখন নিতে যায়নি। বিএনপি কোথাও খবরদারি করতে যায়নি। এই খবরদারিটা তারা করতে গিয়ে এমন মজা পেয়ে গেছিলেন, এরপরে তারা চেষ্টা করেছিলেন যে এখান থেকে মাছ ধরার জন্য এই পুকুরটাকে আরো ঘোলা করতে হবে, এবং ঘোলাটে এমনভাবে করতে চেয়েছিলেন যেখানে এক একটা তাদের কর্মকাণ্ড সাংবিধানিক সংকট তৈরি করার মতো ছিল, এবং যাতে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না লাভ করে সেই জন্য তাদের প্রচেষ্টা ছিল অগাধ। এবং এই নির্বাচন যাতে না হয় সেখানে তাদের বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকজন এবং ইউনূস সরকারকে ব্যবহার করে তার ভিতরের কিছু লোকজন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তারা নির্বাচনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। আপনি মনে করে দেখবেন যে আপনাদের এই টকশোগুলিতে যখন আমরা আসতাম, আপনি কালকে রাষ্ট্রপতির যে বক্তব্য তিনি বলেছিলেন যে একটি গণ অভ্যুত্থান হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেখানে তাদের দায়িত্ব ছিল একটি নির্বাচন আয়োজন করা। আর আমরা যখন বলতাম যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটে, তখন কিছু উপদেষ্টারাও কিন্তু দেখতেন যে ওই যে নাক চোখ ভ্রু কুচকায় বলতেন, হ্যাঁ আমরা কি শুধু একটা নির্বাচন করার জন্য এসেছি? আমাদের কি এত বড় একটা সংগ্রাম হয়েছে, অভ্যুত্থান হয়েছে শুধু কি নির্বাচন করার জন্যই? মানে যারা নির্বাচনের কথা বলতো এটা মানে একটা অপরাধ ছিল, বিষয়টা এরকম ছিল। অ্যাবসলিউটলি শুধুমাত্র নির্বাচন করাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র কারণ। অন্য যে সমস্ত কথা তারা করতে চেয়েছেন, এই যে আপনার জুলাই সনদ, তারপরে আপনার কি ঐক্যমত্য কমিশন আলী রিয়াজদের দিয়ে যেগুলো 9 মাস ধরে করেছেন, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছিল না। আপনি দেশকে নতুন করে সাজাবেন, দেশকে নতুন করে আপনি পরিচালনা করবেন, আগামী দিনে নতুন বাংলাদেশ করবেন, কোন পদ্ধতিতে করবেন সেই পদ্ধতি আপনি জনগণের কাছে উপস্থাপন করবেন, যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, যেসব রাজনৈতিক দল।
যেটাকে আমরা বলি নির্বাচনী ম্যানিফেস্টো। সেই নির্বাচনের সময় জাতির সামনে নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়া হয়, জনগণ মনে করে যে এই ম্যানিফেস্টোটা আমার পছন্দ হয়েছে, আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। এটাই হচ্ছে নির্বাচিত সরকার। আপনি ওখান থেকে আপনার মন মগজ, যেই ভদ্রলোক বাংলাদেশের অলিগলি রাস্তাঘাট ঠিক মতো চেনেন না, বিদেশে বড় হয়েছেন, বিদেশের আলো মাটিতে করেছেন, সেই দেশের রাজনীতি, সেই দেশের আগামী ভবিষ্যৎ, সেটা নির্ধারণ করার দায়িত্ব তার নয়। তিনি তো জোর করে চাপিয়ে জুলাই দেওয়া। সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে আবারও দেশ একটা সাংবিধানিক সংকটের দিকে যেতে পারে। ওই যে কথা বলেছেন। ওই যে আপনার ঘোলাপাড়িতে বাস শিকার করার জন্য তো আলী রিয়াজও জড়িত ছিল, এবং এই জামাত ইসলামী আলী রিয়াজরা মিলে তারপরে একটা ঘোলাপাড়িতে বাস শিকার করতে চেয়েছিল, যার কারণে আপনার মনে আছে এমন এমন উদ্ভট কিছু বিষয় সেই আলোচনায় নিয়ে আসা হয়েছিল যে কোনোটার মধ্যে বিএনপি বাধা দেয় কিনা। ওই বাধার ইস্যু ধরে তারপরে নির্বাচনটাকে তারা বানচাল করতে চেয়েছিল। যারা জুলাই সনদ করেছিল, যারা জুলাই সনদের সোল এজেন্ট দাবি করেছিল, তারা কিন্তু জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বাক্ষরের যে আয়োজন করা হয়েছিল, সেই দিন কিন্তু তারা পিকনিক করতে গিয়েছিল কক্সবাজারে, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিল না, তারা স্বাক্ষরও করেনি। স্বাক্ষর করেছে কবে? কয়েকদিন আগে, বিদায়ের কয়েকদিন আগে। যেটা একটা অদ্ভুত জিনিস ছিল, অর্থাৎ তারা তো স্বাক্ষর করতে চায় নাই। আর জামাত এমনভাবে কথা বলেছে যেই কথাগুলো কারণে তারা যদি স্বাক্ষর অনুষ্ঠানে না যায় এবং স্বাক্ষর না করে, তাহলে তারা নিজেরাই জনগণের কাছে ধরা খেয়ে যেত। সেই কারণে তারা স্বাক্ষর করেছে, কিন্তু তারা চায় নাই এই জুলাই সনদ আসলেই একটা জনগণের জন্য, দেশের জন্য, সরকারের জন্য মঙ্গলজনক একটি সনদ খুব দ্রুত বাস্তবায়ন হোক বা নীতি নির্ধারণ করা হোক, এটা তারা চায় না। তারা চেয়েছিল নির্বাচনটাকে বানচাল করতে, যে কোনো মূল্যে নির্বাচনটাকে প্রশ্নের মধ্যে ফেলা, এবং নির্বাচন যাতে না হয় এই ঘোলাপাড়িতে মাছ শিকার করে তারা যাতে ক্ষমতার স্বাদ প্রতিনিয়ত ভোগ করতে পারে, এবং 18 মাসের জায়গায় প্রয়োজনে 18 বছরও যাতে তারা পার করতে পারে, সেই রকম পরিকল্পনা তাদের ছিল। কিন্তু সেই পরিকল্পনা বিএনপির ওই যে যথাসময়ে যতটুকু পান করা দরকার পানি, ততটুকু পানি পান করার কারণে তাদের সেই ষড়যন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে বা নস্যাৎ হয়ে গেছে, আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আরো একবার। জনাব মহসিন রশিদ, ফিরতে চাই আপনার কাছে। সৌরভ ভাই যেটা বলছিলেন যে আমরা ভবিষ্যতের দিকে যাব নাকি অতীতে আটকে থাকবো, তার একটু যুক্ত করি। 90 দিনের সংবিধানে আছে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার। তো সেক্ষেত্রে অনেকে বলার চেষ্টা করছেন, বিশেষ করে বিরোধী দল বলার চেষ্টা করছেন যে দলীয় রাষ্ট্রপতি যদি নিয়োগ দেওয়া হয় তাহলে একটি পলিটিক্যাল টুলস হয়ে যাবেন দলীয় রাষ্ট্রপতি। মানে আমরা কি আবারও কোনো পলিটিক্যাল টুলস দেখব, নাকি আসলে একটি সত্যিকারের ব্যক্তি আসবেন যিনি সকল রাজনৈতিক দলের অভিভাবক হয়ে কাজ করবেন? আচ্ছা, এইটাই যাওয়ার আগে আমার হঠাৎ মনে পড়েছে দুই একটা কথা। আমার ভাই যা বলেছেন, সেদিন তারা সই করে নাই, ওরা কি করছিল? কক্সেস বাজারে পিটার হাসের সাথে, এটা গুঞ্জন উঠেছিল। গুঞ্জন না, ইট ইজ কনফার্মড, একদম বিভিন্নভাবে কনফার্মড আছে, ভিডিওজ আছে, এবং অন্য একটি প্রোগ্রামে গেছিলেন। দ্যাট ইজ নট দি ইস্যু। পিটার হাসের সাথে তারা দেখা করেছে, এবং পিটার হাস তখন একটি আমেরিকান কোম্পানিকে রিপ্রেজেন্ট করে ওই তেলের এক্সপ্লোরেশন এগুলি। সো তারা এই 25 যে ওই যে জুলাই সনদ, তাই সনদের দস্তখত ওয়াজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ছিল পিটার হাসের সাথে কথা বলা। ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদিও আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, আপনার মনে আছে কিনা বা আপনার মনে আছে কিনা, যখন জয় প্রথমবার আসলো, ল্যান্ড করলো, এবং একটা ছিল যে সে রাজনীতিতে যুক্ত হবে, তখন কিন্তু তারেক রহমান সাহেব ওয়াজ অলরেডি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি দলের। তখন কিন্তু তারেক রহমান একটা চিঠি দিয়েছিল, আই ডোন্ট নো আপনাদের মনে আছে কি, ঠিক কথা বলি এবং আমরা দেশটাকে সামথিং লাইক দিস একটা ছিল, অনেক পুরান স্টোরি এটা কিন্তু, ঠিক আছে, বাট হি ডিড রাইট। কিন্তু ওইখান থেকে এটা করে দেয়, একটা উত্তরও প্রপার দেওয়া হয় নাই। ওকে, সো তারেক সাহেব তখনও একটা এরকম চেষ্টা করেছিল যে দেশ গড়ার জন্য। নাও হ্যাভিং সেড দিস, এখন আই কাম টু ইউর, মানে আমরা কি সামনের দিকে যাব নাকি অতীতে আটকে থাকবো? আর মানে দলীয় রাষ্ট্রপতি কি আসলে পলিটিক্যাল টুলস হিসেবে আগামীতে কাজ করবে? there are 2-3 things। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে বুঝতে হবে, হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে স্বৈরাচার অমুক তমুক সব দলই বলেছে, ওনাকে সরানো হলো অভ্যুত্থানের মাধ্যমে, বাট একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটি ছিল সেখানে। এইখানে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটির মাধ্যমেই তারেক সাহেব ইজ দেয়ার। নাও দ্য পয়েন্ট ইজ যে এরশাদ সাহেব
is the only military dictator যিনি মরা আগ পর্যন্ত দেশে রাজনীতি করেছেন এবং লিডার অফ দি অপোজিশন হয়েছেন এবং এমপি অনেকবার হয়েছেন, ঠিক আছে? পৃথিবীতে আর কোনো মিলিটারি ডিক্টেটর পলিটিক্স করতে পারে নাই। যেন আওয়ামী লীগের উপরে ধরেন তারেক সাহেব তো ব্যান লাগান নাই, লাগিয়েছে তো ইউনুস। ওই যে নোটিফিকেশন যেটা দ্বারা হচ্ছে ওটা তো ইউনুসের করা। সো ইউনুস যেটা করেছে এইটার এই যে দায় ভার তারেক সাহেব নেবেন কি নেবেন না, এটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল ডিসকাশন ওনাকে করতে হবে। বাট উইথ এ 2/3 মেজরিটি আমার মনে হয় তারেক সাহেবের এই জামাত, এনসিপি এদেরকে নিয়ে এত চিন্তার কিছু নাই। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে জনাব সোহরাব হোসেন, আপনার কাছে একটু ফিরতে চাই। শেখ হাসিনা যদি ডিসেম্বরে সত্যিই ফেরেন তাহলে সরকার এবং বিরোধী দলের অবস্থান কি হবে? বিএনপির পক্ষ থেকে ওরকম কোনো অবস্থানের কথা বলা হয়নি। বিএনপি বলছে আমরা তো চাই তাকে তিনি ফিরে আসুন, আইনমন্ত্রী বলেছেন, ফিরে এসে তিনি মামলার বিচারের মুখোমুখি দাঁড়ান। শেখ হাসিনা ফিরে আসাটা রাজনৈতিক ইস্যু, শুধু আইনি ইস্যু নয়, যেটি মহসিন ভাই বললেন। আমিও মনে করি এক্ষেত্রে মানে বোঝাপড়াটা কেমন হবে, কিভাবে হবে, কারা করবেন সেটি ভবিষ্যৎ বলবে। তবে যে রাজনৈতিক সমস্যা তৈরি হয়েছে, ধরে নিলাম শেখ হাসিনাই তৈরি করেছেন, কিন্তু এটা তো একটা সমাধান হতে হবে, সমাধান আসতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্যে, বাংলাদেশের সমৃদ্ধির জন্যে, বাংলাদেশের অগ্রগতির জন্যে। বাংলাদেশ কিন্তু বড় চাপে আছে, ভূ রাজনৈতিক চাপে। চীনের সাথে আমাদের ভালো সম্পর্ক, ধরেন ভারতের সাথেও ভালো সম্পর্ক হলো, যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ, যেটি বিএনপির মূল মন্ত্র যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, সেই অধিকারটি আমরা আদায় করতে পারছি কিনা, পারবো কিনা। দেখুন, আবার জ্বালানি সংকট শুরু হয়েছে। এই সরকার আসার পরপরই জ্বালানি সংকট ছিল, তেল সংকট, এখন গ্যাস সংকট। এবং ব্যবসায়ীরা তো সম্মিলিতভাবে বলছে যে গ্যাসই হচ্ছে এই বিনিয়োগের প্রধান বাধা, মানে গ্যাস বা জ্বালানি। এটা তো বৈশ্বিক সর্বশেষ যুক্তরাষ্ট্র তো আর মানে কৃত্রিম সংকট তৈরি করেন, এটা বৈশ্বিক সংকট। না, বৈশ্বিক সংকট। কিন্তু যে কোনো সংকট না থাকলে এক ধরনের রাষ্ট্র পরিচালনার নীতি হয়। আর যখন সংকটটা ঘনীভূত হয় তখন কিন্তু বাস্তবতার নিরিখে নীতি গ্রহণ করতে হয়। যুক্তরাষ্ট্র আরও 10% শুল্ক বাড়িয়ে দিয়েছে। যে এখন এই শুল্ক, অনেকে আমাদের সরকারের নীতি নির্ধারিত অনেকে বলছেন যে এই শুল্ক তো আমরা আমাদেরকে ভিয়েতনামের চেয়ে কম, চীনের চেয়ে কম। তাদের হচ্ছে 12%, আমাদের 10%। এটি কিন্তু আগে যে শুল্ক 19% সেটা কিন্তু বাদ দেয়নি। এমন যদি আরও যোগ হবে 10%, তাহলে চিন্তা করতে পারেন যে এটা কোন পর্যায়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে চীন, ভিয়েতনাম, তাদের যে সক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির, আমাদের সেই সক্ষমতা কতটা, এটা অনেকেই বলেছেন। এই সরকারের এবং অন্তর্বর্তী সরকারও যে এই চুক্তিটা কেন করা হয়েছে, যে আমাদের তৈরি পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। তৈরি পোশাক শিল্পকে আমরা বাঁচিয়ে রাখবো, কিন্তু তার জন্য আমরা কৃষি ক্ষতিগ্রস্ত হবে, আমরা এক ধরনের বর্ষতা স্বীকার করব, অধীনতা স্বীকার করব, এটি হতে পারে না। এই কারণেই একটা জাতীয় ঐকমত্য দরকার। শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তার বয়স এখন 76-77 বছর। তিনি আর রাজনীতি নাও করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ যে দলটি তো থাকবে, তার কর্মী সমর্থকরা থাকবে, তারা কি এদেশে থাকবে না? মানে তারা কি তাদের মত প্রকাশ করতে পারবেন না? পারা উচিত গণতন্ত্র বিশ্বাস করলে। আর না হলে আমি তো মনে করি না। আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় যে সবাইকে রাজনীতির বাইরে নেওয়ার চেষ্টা, রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। যে প্রতিটি দলের যে রাজনৈতিক যে স্পেস দরকার, যে জায়গা দরকার, সেটা দেয়নি। নানা কৌশলে বিরোধী দলকে, বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলকে রাজনীতির বাইরে রেখেছে, মানে নানা কৌশলে, কখনো দমনপীড়ন, কখনো কৌশল করে। কিন্তু বিএনপি কি সেই পথে যাবে? আমার মনে হয় না বিএনপি সেই পথে যাওয়া উচিত। আর গেলে তাহলে কিন্তু এই যে আমরা একটা ঘূর্ণাবর্তে আছি, যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে বিএনপির
বিএনপির লোকেরা হয় জেলে থাকবে নাহলে আত্মগোপনে থাকবে। আবার বিএনপি যখন ক্ষমতায় থাকবে আওয়ামী লীগের লোকরা হয় জেলে থাকবে বা আত্মগোপনে থাকবে। আমি শেখ হাসিনার বিষয়টা এখানে প্রধান মনে করি না। শেখ হাসিনা আইনিভাবে তার বিচার হবে, তিনি রাজনীতি করবেন কি করবেন না, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ থাকবে কিনা। এই সরকারও বলেছে, অন্তর্বর্তী সরকার বলছে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাহলে দলটি আছে। একজন কর্মী যে ইতিমধ্যে আবার জামাত যে দাবিটা করেছে, বিএনপি কিন্তু করেনি, যে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নাম মানে আওয়ামী লীগার হিসাবে তার র্যাঙ্ক অ্যান্ড ফাইল বা তার কোনো কমিটিতে আছে এরকম লোক যাতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে পারে, এরকম নির্বাচন কমিশনে একটা তারা আবেদন করেছে। এটি কোনো গণতান্ত্রিক সমাজে করতে পারে যে অমুকে, আমি ব্যক্তি হিসাবে ধরেন একজন ব্যক্তি মিস্টার ক আওয়ামী লীগ করে, এটা তো নির্দলীয় নির্বাচন হবে, সেখানে কোন দলের পরিচয় থাকবে না, কিন্তু ক আওয়ামী লীগ করেছে বলে বা 20 বছর আগে আওয়ামী লীগ করেছে বলে তাকে নির্বাচন থেকে আপনি বারিত করবেন? মানে সামনে কিন্তু অনেকগুলো সমস্যা আছে। উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে যুক্ত নয় অথবা আওয়ামী লীগ করছে না এখন এমন ব্যক্তি থাকলেও তারা নির্বাচন করতে পারবেন। কিছুদিন আগেই তিনি এই বক্তব্য দিয়েছিলেন। এটা তো হয়তো তিনি মানে এক ধরনের মানে এটা হলো আপসভা, যে আমরা নিষিদ্ধও করি নাই, আবার আওয়ামী লীগের এতে হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের যেসব যাদের বিরুদ্ধে হত্যা সন্ত্রাসের অভিযোগ আছে তারা তো আইনগতভাবেই করতে পারবে না, কিন্তু প্রশ্নটি আছে মামলাগুলো হয়েছে কবে? অন্তর্বর্তী সরকার এসেই মামলা করেছে, আজকে 2 বছরের তদন্ত শেষ হয়নি। আপনি কিভাবে বলবেন যে সে অপরাধী না অপরাধী? আগে তো বিচার করে বলবেন, এবং এটা তো আছেই যে কমপক্ষে 2 বছরের যদি জেল হয় তারা নির্বাচন করতে পারবে না।